লেখিকা জয়তী কর্মকারের বিনি সুতোর মালা। লেখিকা দিদির ফেসবুকে একটি পেজ আছে, জিয়ন কাঠের ছোঁয়ায় জয়তী কর্মকার। আপনারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, তাহলে সেখানে আরো সুন্দর সুন্দর গল্প আপনারা পড়তে পারবেন। ছবিটা কিন্তু দুর্দান্ত হয়েছে, বলো মা? একেবারে পারফেক্ট ফ্যামিলি পিকচার। ডাইনিং টেবিলে কোয়েল আর বিভানে টিফিন রেডি করছিল কাবেরী। কথাটা কানে যেতেই হাত দুটো মুহূর্তের জন্য থেমে গেল। আর চোখে একবার উল্টো দিকে বসা অরুণাংশুর দিকে তাকিয়েই ফের ব্যস্ত হয়ে পড়ল নিজের কাজে। খাবারের গ্রাস চিবোতে ব্যস্ত থাকলেও অরুণাংশুর চোখ দুটো বাঁ হাতে ধরা ট্যাবে নিবদ্ধ। রোজকার রুটিন। বোন পিয়ার কথা আদৌ শুনতে পেয়েছে কিনা সন্দেহ আছে। যে ছবিটা নিয়ে শাশুড়ি মা আর ননদের মধ্যে এত আলোচনা, সেটা গতকালই দোকান থেকে বাধাই হয়ে এসেছে। হুজুগটা অবশ্য পিয়ারই ছিল। কি না, একটা ফ্যামিলি পিকচার বড় করে ড্রয়িং রুমের দেওয়ালে সাজিয়ে রাখা হবে। গত মাসে সিমলা বেড়াতে গিয়ে কালীবাড়ির সামনে যে ফ্যামিলি পিকচারটা তোলা হয়েছিল, সেটাই বর্তমানে ফ্রেম বন্দি হয়ে ড্রয়িং রুমের শোভা বর্ধন করছে। কাঁচের দেওয়ালের ওপারে হাসি হাসি মুখে গোটা সেনগুপ্ত পরিবার। ওই হাসি মুখগুলোই কাবেরীর যত অস্বস্তির কারণ। চাপায় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। কাবেরীর কথা, পারফেক্ট ফ্যামিলি, তাই কি? দীপেনের সাথে ডিভোর্সের পর নতুন সম্পর্কে জড়ানোর মতো মনই তো ছিল না ওর। বাধ্য হলো শুধু 6 বছরের মেয়েটার মুখ চেয়ে। বাবা নেই, মা দাদার ওপর নির্ভরশীল। 15,000ই একটা বেসরকারি চাকরির ভরসায় কি আর দাদা বৌদির সংসারে অতিরিক্ত হয়ে থাকা চলে? ইচ্ছে থাকলেও কেন যে মা দাদার মুখের ওপর না বলতে সাহস পেত না, সেটা কি আর কাবেরী বোঝেনি? জিনিসপত্রের দাম তো লাগাম ছাড়া ভাবে বেড়েই চলেছে। স্বল্প মাইনের একটা সামান্য চাকরির ভরসায় কতদিনই বা চালাতে পারত দুজনের খরচ? তাছাড়া অন্যের সংসারে থাকতে গেলে কিছু তো কন্ট্রিবিউট করতে হয়, না হলে সেটা নিয়েও কথা ওঠে। সব দিক ভেবে তাই একরকম নিমরাজি হয়েছিল বলা চলে। অরুণাংশুরও এটা দ্বিতীয় বিয়ে। জাঁকজমকের কোনো বালাই ছিল না কোনো তরফ থেকেই। রেজিস্ট্রি, মালা বদল আর সিঁদুরদানি বিয়ে সম্পন্ন। সাক্ষী বলতে শুধু 2 পক্ষের পরিবার আর ম্যারেজ রেজিস্টার। পরদিনই বাচ্চা সমেত সোজা এই বাড়ি। বধূবরণ, আলতাপা কিচ্ছু হয়নি। অন্যান্য আচার নিয়মের তো প্রশ্নই ওঠে না। কাবেরী অবশ্য তাতে হাঁপ ছেড়ে বেঁচেছিল। ঘটা করে সমস্ত আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে একবার বিয়ে করার পর যখন সেই বিয়ে বিচ্ছেদে গিয়ে গড়ায়, তখন এসব আচার বিচার লৌকিকতাগুলো কেমন যেন প্রহসন বলে মনে হয়। সেনগুপ্ত বাড়িতে যখন কাবেরী প্রথম পা দিল, বিভানের তখন 2 বছরও পূর্ণ হয়নি। একরত্তি দুধের শিশুকে ফেলে রেখে যে কেন অরুণাংশুর প্রথম পক্ষের স্ত্রী সুহানা চলে গিয়েছিল, সেই কাহিনী আজও ওর অজানা। এই বাড়িতে কেউ ভুলেও ওই নাম উচ্চারণ করে না। অরুণাংশু প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছিল ওর ব্যক্তিগত ব্যাপারে যেন কাবেরী কোনোদিন মাথা না ঘামায়। এই বাড়িতে কাবেরীর ভূমিকা একজন মায়ের, একজন পুত্রবধূর। স্ত্রীর অধিকার যেন সে কোনোদিন দাবি না করে। কাবেরীর অবশ্য দাবি করার কিছু ছিলও না। শুরু থেকে জানে এই সম্পর্ক সমঝোতার। শুধুমাত্র কোয়েল একটা সুস্থ জীবন পাবে, সুস্থ পরিবেশে বড় হবে, এটুকুই যথেষ্ট ছিল কাবেরীর কাছে। কিন্তু 4 বছর পার করে দেবার পরেও সম্পর্কের সমীকরণটা আজও কেমন যেন অস্বাভাবিক। না, অরুণাংশু বা বাড়ির অন্য কেউ কোয়েলের সাথে দুর্ব্যবহার করে না ঠিকই, কিন্তু কাছে টেনে নিয়েছে সে কথাও বলা চলে না। একটা আলগা হাসি মুখে ঝুলিয়ে রাখে সবাই। আর কোয়েল যতদিন যাচ্ছে ততই যেন গুটিয়ে যাচ্ছে। কেমন একটা আড়ষ্ট ভাব সব সময়। এক আধবার দীপেনের কথাও জিজ্ঞেস করছে। মেয়ের মনে যে অনেক প্রশ্ন উঠছে কাবেরী বুঝছে, কিন্তু সবটা জানার, সবটা বোঝার বয়স যে ওর এখনো হয়নি। তাই দীপেনের কথা তুললেই কাবেরী এটা সেটা বলে এড়িয়ে যায়।
অরুণাংশু কিন্তু প্যারেন্ট টিচার মিটিং অ্যাটেন্ড করা থেকে শুরু করে পড়াশোনায় গাইড করা, মাঝে মধ্যে কাছে পিঠে ঘুরতে নিয়ে যাওয়া, তাছাড়া কোয়েলের জন্মদিনটাও বেশ ঘটা করেই পালন করে। তাও মেয়েটা অরুণাংশুর থেকে দূরত্ব বজায় রাখে। আসলে কোনটা কর্তব্যবোধ আর কোনটা ভালোবাসা সেটা ছোটরাও বোঝে। ওদের অনুভূতিগুলো যে বড়ই প্রখর। তবে যাবতীয় খরচ অরুণাংশু বহন করলেও কাবেরী জোর করেই স্কুল ফিস দেবার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। দুজনেরই, না হলে হয়তো ফিসফাস শুনতে হতো। সৎমা তো, তাই সতীনের ছেলেকে আপন করতে পারেনি। লোকজন তো মুখিয়েই থাকে দোষ খুঁজে বের করার জন্য। প্রথম প্রথম পাড়া প্রতিবেশী ঠাড়ে ঠোরে এই নিয়ে কম কথা বলেছিল। কেন অবিবাহিত মেয়ে খোঁজা হয়নি পাত্রের জন্য? ডিভোর্সি যখন হলো অন্তত ইস্যুলেস হলে ভালো হতো। সৎমা কি আর নিজের মা হয়ে উঠতে পারে? এই সব বিজাতীয় আলোচনা আর কি। এমনকি এটাও শুনতে হয়েছে এখন তো খুব আদর দেখাচ্ছে সতীনের ছেলেকে, পরে না বাদর তৈরি হয়। সবাই ভাবে বিভানের জন্য ও যা করে সবটাই লোক দেখানো। কেউ বোঝেই না প্রথম দিন থেকে কেমন মায়া পড়ে গিয়েছে ওর দুধের শিশুটার ওপর। মাঝে মাঝে ভয় হয় কাবেরীর, যখন বিভান বড় হবে, সবটা জানবে, তখনও কি এমন ন্যাওটা থাকবে, নাকি সৎমা জানতে পেরে দূরে সরিয়ে দেবে? আর শ্বশুর শাশুড়ি কিংবা পিয়া, এদের ব্যবহার দেখে কাবেরীর রীতিমতো সন্দেহ হয়। ঠিক কি চায় ওরা? 4 বছর কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত শ্বশুর শাশুড়ির সাথে কখনো খিটিমিটি লাগেনি। সংসারের ব্যাপারে কাবেরী যাই বলে তাতেই সায় দেয় দুই বুড়ো বুড়ি। পিয়া 9 মাসে 6 মাসে আসে, আর এসেই বৌদি বৌদি করে এমন আদিক্ষেতা শুরু করে যে আর বলার নয়। সুস্থ সম্পর্ক কম, বরঞ্চ জোর করে সংসারটাকে সুখী দেখানোর তাগিদই যেন সবার মধ্যে বেশি। এই ফ্যামিলি ট্যুর, ফ্যামিলি ফটো, এসব তো পিয়ারি মস্তিষ্ক প্রসূত। দেওয়ালে টাঙানো ফটোটার দিকে আর একবার তাকালো কাবেরী। পারফেক্ট ফ্যামিলি আদৌ কোনোদিন গড়ে উঠবে কি? ল্যাপটপটা চোখের সামনে খোলা আছে ঠিকই, কিন্তু আজ কিছুতেই যেন কাজে মন লাগছে না অরুণাংশুর। সকাল থেকে মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। যতই নির্বিকারভাবে ট্যাবে মুখ গুজে থাকুক না কেন, কানে এসেছিল পিয়ার প্রতিটা কথাই। ঘুরে ফিরে দুটো শব্দই মাথার মধ্যে পাক খাচ্ছে, পারফেক্ট ফ্যামিলি। অরুণাংশুর কথা। একটা পারফেক্ট ফ্যামিলির স্বপ্ন তো সেও দেখেছিল, তবে সেই স্বপ্নের কোথাও কাবেরী নামটার অস্তিত্ব ছিল না। ওর মন প্রাণ জুড়ে তখন একজনই বাস করত, সুহানা। কিন্তু সুহানা, ওর প্রায়োরিটি লিস্টে আদৌ কি কখনো অরুণাংশুর নাম ছিল? বিচার করতে বসলে যে দাড়িপাল্লাটা নায়ের দিকেই বেশি হেলে যায়। না হলে কি এইভাবে নিজের সাজানো গোছানো সংসার ফেলে ওকে একলা করে দিয়ে যেতে পারত? বিভানের কথা পর্যন্ত একবারও ভাবল না। বিভান তো ওরই রক্ত মাংসে গড়া। 9 মাস ধরে একটু একটু করে যে শিশু ওর গর্ভে বেড়ে উঠেছিল, তার প্রতি কি তিলমাত্র অনুভূতি কাজ করেনি চলে যাবার সময়? মানুষ যে নিজের সন্তানের ক্ষেত্রেও এতটা নির্দয় হতে পারে অরুণাংশুর ধারণা ছিল না। স্বার্থপর মেয়ে একটা, শুধুমাত্র নিজের সুখের জন্য ওর আর বিভানের জীবনটা এলোমেলো করে দিল। মা থাকা সত্ত্বেও ছেলেটা আজ অন্য একজনকে মা বলে ডাকে। কাবেরীর কথা মনে পড়তেই অশান্ত মনটা একটু যেন স্থির হয়। বিভানের যে কোনো রকম অযত্ন হয় না, এটা একটা বড় স্বস্তির কারণ অরুণাংশুর। সৎমা নয়, বরং নিজের মায়ের মতোই আগলে রাখে কাবেরী বিভানকে। তবুও যখন কাবেরী আর বিভানকে একসাথে দেখে, বুকের মধ্যে একটা চোর কাঁটা খোঁচা মেরে ওঠে। কল্পনায় বিভানের পাশে অন্য একটা মুখ ভেসে ওঠে। এই বিয়েতে ওর মোটেই সায় ছিল না। ভেবেছিল একাই মানুষ করবে বিভানকে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। অফিসের চাপ, বাড়ির চাপ সব নিয়ে জেরবার। অফিসে সারাদিন মন উতলা থাকতো বিভানের জন্য। মার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে একটা বাচ্চার দেখভাল করা যথেষ্ট কষ্টসাধ্য। ন্যানি ছিল ঠিকই, কিন্তু দিনকে দিন তার বায়নাক্কা বেড়েই চলছিল। বিভানের শরীরটাও বিশেষ ভালো যাচ্ছিল না কদিন ধরে। শেষমেশ একদিন মা বলেই ফেলল,
আমি আর পারছি না বাবু, বয়স হচ্ছে, আর আয়ার ভরসায় দুধের বাচ্চা দেখভাল করা যায় না রে। ওর একজন মা চাই। বাবু, তুই একটা বিয়ে কর। সেবার এড়িয়ে গেলেও কিছুদিন পর যখন এই একই কথা কয়েকজন সহকর্মীর থেকে শুনল, তখন আর মাথা থেকে ঝেড়ে ফেলতে পারল না পুরোপুরি। মন যেখানে আগেই হেরে বসে আছে, মস্তিষ্ক যে সেখানে জিতবে, এ আর নতুন কথা কি? হয়ে গেল বিয়েটা আড়ম্বরহীনভাবে। সম্বন্ধটা পিয়াই এনেছিল, ওর কোনো এক বন্ধুর সহকর্মীর বোন, ডিভোর্সি। একটা ছোট মেয়ে আছে শুনে কোথাও কি সহানুভূতি জন্ম নিয়েছিল? না হলে কেন গোটা ছয়েক সম্বন্ধ ক্যান্সেল করার পর এটাতেই প্রথম আগ্রহ প্রকাশ করেছিল? নাকি ভেবেছিল যার নিজের একটা ছোট্ট সন্তান আছে সেই পারবে বিভানের মায়ের ভূমিকাটা পালন করতে? তাহলে বিয়ের দুদিন আগে হঠাৎ কেন মনে হলো নতুন সংসার পেয়ে কাবেরী যদি বিভানের ঠিকমতো যত্ন না করে? এই সব প্রশ্নের উত্তর জানে না অরুণাংশু। সাজানো গোছানো একটা জীবন এক লহমায় তছনছ হয়ে গেলে মানুষ বোধহয় এভাবেই বাকি জীবনটা বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে থাকে। তাই তো বিয়ের পর শর্ত রেখেছিল কোনোদিন যেন স্ত্রীর অধিকার দাবি না করে। এখন বুঝতে পারে কাবেরীকে নিয়ে ওর ভয়টা একেবারেই অমূলক নয়। আদ্যপান্ত ঘরোয়া সংসারী মেয়ে, সুহানার মতো নয়। মাঝে মাঝে ভাবে কাবেরীর সাথে কথা বলে সম্পর্কটাকে একটু সহজ করে নেবে। স্বামী স্ত্রী না হোক, ভালো বন্ধু তো তারা হতেই পারে। কিন্তু ওই যে প্রথম দিন নিজে থেকে একটা অদৃশ্য পাঁচিল তুলে দিয়েছিল, এখন সেই পাঁচিলটা ডিঙানোর কথা ভাবলে কেমন যেন সংকোচ বোধ হয়। আর কাবেরী বিয়ের প্রথম রাত থেকে সেই যে গাম্ভীর্যের একটা বর্ম পড়েছিল, আজও সেই বর্ম অটুট। সাংসারিক প্রয়োজন আর বিভান কোয়েলের বিষয় ছাড়া আর একটাও বাড়তি কথা বলে না অরুণাংশুর সাথে। কোয়েলের স্বভাবটাও কিছুটা মায়ের মতো। অরুণাংশু অনেক চেষ্টা করেছে কোয়েলের সাথে সম্পর্কটা সহজ করার, লাভ হয়নি। মেয়েটা কেমন গুটিয়ে গুটিয়ে থাকে, বিশেষ করে ওকে দেখলে। প্রথমে ভাবতো নিজের বাবার জায়গায় অন্য কাউকে বোধহয় মেনে নিতে পারছে না, কিন্তু পিয়ার মুখ থেকে কাবেরী প্রাক্তন স্বামীর ব্যাপারে জানার পর বুঝেছে মেয়েটা প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে গেছে। অতটুকু একটা বাচ্চা যদি চোখের সামনে মাকে নিগৃহীত নিপীড়িত হতে দেখে, শিশু মনে তার কি প্রভাব পড়তে পারে তা সহজেই অনুমেয়। অনেকবার কাউন্সেলিং করানোর কথা ভেবেও তারপর পিছিয়ে গেছে। কাবেরী যদি পুরো বিষয়টা সহজভাবে না নেয়, যদি ভাবে অরুণাংশু ইচ্ছে করে কোয়েলকে অসুস্থ বানাতে চাইছে, তাই অরুণাংশু এখন একটু দূরত্ব বজায় রাখে কোয়েলের থেকে। মেয়েটা যদি তাতে স্বস্তি পায়, পাক। একমাত্র বিভানের সাথে থাকলে মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে, খেলে, খুনসুটি করে। তখন দেখলে বোঝার উপায় নেই যে ওরা আপন ভাই বোন না। কোয়েল তো সহজ মনে বিভানকে মেনে নিয়েছে, কিন্তু বিভান যেদিন সত্যি জানবে সেদিন ওর প্রতিক্রিয়া কি হবে? কাবেরীকে কোয়েলকে মেনে নিতে পারবে তো, নাকি বদলে যাবে সম্পর্কের সমীকরণ? আগে দুপুরের খাবার পর্ব সারা হতে হতেই বিছানায় গা এলানোর জন্য ছটফট করতেন প্রতিমা দেবী, অথচ এখন দেখো ঘুমই আসতে চায় না। মনের মধ্যে শান্তি না থাকলে বুঝি এমনই হয়। অন্যদিন তো তবু বাবুর বাবার সাথে দুটো কথা বলে সময় কাটে, আজ তো সেটি হবার জন্যেই সে মানুষও তীর্থে যাবার নাম করে গতকালই বেরিয়ে পড়েছে বন্ধুদের সাথে। কোমরের ব্যথাটা চাগিয়ে না উঠলে ঠিক স্বামীর সঙ্গ ধরতেন। কি জানি পুণ্যভূমিতে গেলে হয়তো মনের উচাটন একটু কমতো। বাড়িটা তো আর বাড়ি নেই, কেমন একটা খাঁচা হয়ে গেছে। আর খাঁচার প্রাণীগুলো সব এক একটা যন্ত্র। মেয়েটাই যা তবু মাঝে মাঝে এসে পরিবেশটাকে একটু বদলানোর চেষ্টা করে। অরুণাংশুর মায়ের কথা জানি, পিয়া মন থেকে ওর দাদাকে সুখী দেখতে চায়, তা বলে কি সব কথা সব জায়গাতে বলা চলে? শ্বশুর ঘর করছে তাও মেয়েটার আর কাণ্ডজ্ঞান হলো না। দুম করে কেমন অরুণের সামনেই বলে দিল পারফেক্ট ফ্যামিলি। এগুলো বললে যে বাবুর কষ্টটা আরো বাড়ে সে কি আমি বুঝি না? আমি যে মা, ভাগ্যিস ছেলেটা শুনতে পাইনি। মুখে বললেই কি আর সবকিছু পারফেক্ট হয়ে যায়? অরুণ যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন,
ভেতরে ভেতরে রোজ একটু একটু করে পড়ে ছেলেটা। আর আমি মা হয়ে সব বুঝেও কিচ্ছু করতে পারি না। সব সব হয়েছে ওই নচ্ছার মেয়েটার জন্য। নিজে তো গেল, এই সাথে আমার ছেলেটার জীবনটাও ছাড়খাড় করে দিয়ে চলে গেল। পিয়া যেদিন ওকে প্রথম এ বাড়িতে এনেছিল, সেদিনই মেয়েটার হাবভাব আমার ভালো লাগেনি। কেমন যেন ছাড়া ছাড়া উড়ু উড়ু ভাব। তা যাগ্গে, পিয়ার বান্ধবী, তার সাথে তো আর বাজে ব্যবহার করা যায় না। কিন্তু কে জানতো অরুণ ওই মেয়েরই পাল্লায় পড়বে। তাও তো কতবার ঠাড়ে ঠোরে বোঝাবার চেষ্টা করেছিলাম যে মেয়ের ভাবগতি খুব একটা সুবিধার না। শুনলই না মেয়ে। এমনই বন্ধু প্রীতি। ছেলেকে তো বলাই যেত না, কিছু বললেই ভাবতো মা বাগড়া দিচ্ছে। আর ওর বাবা তো এক ফুৎকারে উড়িয়ে দিয়েছিল, বলে কিনা অল্প বয়সে ওরকম ছেলে মানুষই সবার মধ্যেই থাকে, সংসারের দায়িত্ব ঘাড়ে চাপলেই সব ঠিক হয়ে যাবে। পিয়াটাও ওর বাপের তালে তালে তাল মেলালো। আরে বাবা, চুলে তো আর এমনি এমনি পাক ধরেনি। এই মেয়ে যে সংসারী নয় তখনই বুঝেছিলাম। ওরাও যদি সেদিন বুঝতো। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। ভাবলাম ছেলেটার আবার বিয়ে দিলে হয়তো ধীরে ধীরে সব ঠিকঠাক হয়ে যাবে। আমার বিভূষণাও মায়ের আদর পাবে। কিন্তু বিভূষণা মা পেলেও আমার ছেলেটা একাই রয়ে গেল। অরুণ যে বৌমাকে স্ত্রীর অধিকার দিতে পারবে না, সে কথাটা আড়াল শুনেও না শোনার ভান করে রয়েছি এতদিন ধরে। ভেবেছিলাম সময়ের সাথে হয়তো ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু 4-4টে বছর কেটে গেল, একই রকম ব্যবহার দুজনের একে অপরের প্রতি। কেউ কারোর গণ্ডির মধ্যে ঢোকে না। বাইরে থেকে লোকে ভাবে সব ঠিক আছে, কিন্তু মায়ের চোখ কি ফাঁকি দেওয়া যায়? অরুণ যে কেন এতদিনেও বৌমাকে মেনে নিতে পারেনি বুঝে পাই না। বৌমাকে তো প্রতিনিয়ত চোখের সামনে দেখছি, ভারী ভালো মেয়ে, ঘরোয়া সংসারী, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে জানে। মনেই হয় না যে ও বিভূষণাকে গর্ভে ধারণ করেনি। তারপরেও কেন যে মাঝে মাঝে মনে হয় এই মেয়েই যদি প্রথমে বাড়ির বউ হয়ে আসতো কত ভালোই না হতো। সবই ভাগ্যের পরিহাস। তাও তো পাড়ার লোকে কত কথা বলতে এসেছিল, আমি পাত্তা দিইনি। গতবারের মতো ভুল আর করে নাকি কেউ? অরুণ মত দেবার পর ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কথা এগিয়েছি। বৌমার জীবনটাও অনেকটা আমার অরুণেরই মতো। আগের বরটা অনেক কষ্ট দিয়েছে, শুনেছি নাকি মারধরও করত। ওর ছোট্ট মেয়েটাও তার সাক্ষী। আহারে, বাচ্চা মেয়ে এই বয়সেই কত কিছু দেখে ফেলেছে। মোটে 10 বছর বয়স, অথচ কেমন গম্ভীর হয়ে থাকে সব সময়। কাছে টেনে যে দুটো মিষ্টি কথা বলবো তার জো নেই। ডাকলেই কেমন গুটিয়ে যায়। তাই আর বেশি জোরাজুরি করি না। যদি হিতে বিপরীত হয়, কোনো ক্ষতি হয়ে গেলে তো পাড়া প্রতিবেশী আমাদের দিকে আঙুল তুলবে, বলবে বৌমার প্রথম পক্ষের মেয়েকে আমরা মেনে নিতে পারিনি। আর বৌমা, সেও কি তখন ছেড়ে কথা বলবে? বিভূষণাকে যতই ভালোবাসা দিক, রক্ত সবার আগে কথা বলে। তার চেয়ে এই ভালো। তবে আমার বিভূষণার সাথে ভারী ভাব। দুটিতে যখন সারা বাড়ি ঘুরে বেড়ায়, ভারী ভালো লাগে। মনে হয় পারলে এরা দুটিতেই পারবে ওদের বাবা মাকে এক করতে। এখন শুধু দিন গুনছি, কবে ঠাকুর আমার মনস্কামনা পূরণ করেন। তুমি দেখো ঠাকুর, বেঁচে থাকতে থাকতে যেন ছেলে বৌমা, নাতি নাতনি নিয়ে একটা ভরাপুরা সংসার দেখে যেতে পারি। অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে রাস্তা পেরোবার তোড়জোড় করছিল পিয়া। হঠাৎই চোখে পড়ল উল্টো দিকে টাঙানো বিশালাকায় হোর্ডিংটা। একটা নামকরা জুয়েলারি দোকানের বিজ্ঞাপন। সোনার গয়নায় সর্বাঙ্গ ঢেকে হাসি মুখে হাত জোড় করে দাঁড়িয়ে আছে একটা খুব পরিচিত মুখ। পিয়ার কথা। সুহানা। এই নামটা শুনলেই আজকাল কেমন একটা হয় মাথার মধ্যে। রাগ, কষ্ট নাকি যন্ত্রণা ঠিক বুঝতে পারি না। শুধু মনে হয় যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারতাম পুরনো সব স্মৃতিগুলো, যদি কোনোভাবে সবটা আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে দিতে পারতাম, আমার অপরাধ বোধটা হয়তো একটু কমতো। যাকে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতাম, সে বন্ধুত্ব শব্দটার মর্যাদাই দিতে পারল না। এতটা স্বার্থপর হয়ে গেল। মা বাবা বোঝালো, আমি বোঝালাম, দাদা তো শুধু পায়ে পড়তে বাকি রেখেছিল, তাও শুনল না। আমাদের আদরের বিভুর মুখটাও ওকে নিজের জেদ থেকে নড়াতে পারল না। কেরিয়ারটাই ওর কাছে বড় হয়ে গেল।
বাড়ির বউয়ের চাকরি করা নিয়ে তো এ বাড়িতে কোনোদিন কারোর ছুতমার্ক ছিল না। তবে সু মডেলিং করতে চায় শুনে মার বাবাই যা একটু গাইগুই করেছিল, সেটাও আমি আর দাদা ভাই মিলে ম্যানেজ করে নিয়েছিলাম। আমরা যদি রাজি না করাতাম ও শুরু করতে পারতো ওর কেরিয়ার, শুরুতেই অশান্তি বেঁধে যেত। দাদা ভাই যদিও কখনো স্বীকার করেনি, কিন্তু আমার মনে হয় সুবোধহয় বাচ্চা নিতেও রাজি ছিল না। হয় ভুলবশত এসে গিয়েছিল, নয়তো দাদা ভাই ওকে কিছু একটা বুঝিয়েছিল। নইলে নিজের সন্তানের প্রতি এত অনাদর, এত অনীহা কি করে থাকতে পারে একজন মায়ের? তাও বললাম আমরা সবাই মিলে, বিভুর খেয়াল রাখবো, শুধু কটা দিন অপেক্ষা করো। বিভু একটু বড় হোক, স্কুলে যেতে শিখুক, ততদিন পর্যন্ত এইসব মডেলিং টডেলিং বন্ধ থাক, তারপর আবার কন্টিনিউ করবে। কি বলল? ততদিনে নাকি ওর কেরিয়ারের অনেক ক্ষতি হয়ে যাবে। কেরিয়ার? দু তিনটে ছোটখাটো অ্যাডে ফটোশ্যুট করে নিজেকে বোধহয় ইন্টারন্যাশনাল মডেল ভাবতে শুরু করেছিল। তাও সেগুলো তো হয়েছিল দাদা ভাইয়ের সোর্সে। আর সেই দাদা ভাইকে শেষে কিনা যায় নয় তাই বলে অপমান করলো। সুয়ের ওপর যতটা রাগ হয় তার 10 গুণ বেশি হয় নিজের ওপর। কেন যে সেদিন যেচে পড়ে ওকে দাদার সাথে আলাপ করাতে গিয়েছিলাম, না করালে বোধহয় এসব কিচ্ছু ঘটতো না। সু যেদিন এসে বলল দাদা ওকে প্রপোজ করেছে, আনন্দে লাফিয়ে উঠেছিলাম আমি। আমার বেস্ট ফ্রেন্ড আমার বৌদি হবে ভেবেই মনটা নেচে উঠেছিল। এখন ভাবি ও আমার বন্ধু হয়ে থেকে গেলেই ভালো হতো, অন্তত একসাথে এতগুলো সম্পর্কের খুন হতো না। মা তো বিয়ের আগে থেকেই সাবধান করেছিল। তখন যদি অন্তত একবার মায়ের কথাটাই গুরুত্ব দিতাম, আজ এই সংসারের ছবিটা অন্যরকম হতো। বয়স কম হলে যা হয়, তার উপর কোনো সাংসারিক অভিজ্ঞতাও ছিল না। বিয়ে হয়ে স্তক বুঝতে পারছি বিয়ের পর একটা মেয়ের ভূমিকা কতটা বদলে যায়। কাবেরীদির সম্বন্ধটা আমিই এনেছিলাম, যে ভুল করে ফেলেছি যদি তার কিছু মাত্র সংশোধন করা যায় সেই ভেবে। আর যতদিন যাচ্ছে কাবেরী দিকে দেখে বুঝতেও পারছি আমাদের সংসারে ওকেই মানায়। কিন্তু 4 বছরেও দাদা ভাই আর কাবেরীদির সম্পর্কটা ঠিক হলো না। সবার সামনে হাসি মুখে সুখী দম্পতির অভিনয় করে, সবার আড়ালে যে যার মতো একলা। মা বাবা তো বোঝেই, এখন আমিও। বয়স আর অভিজ্ঞতা দুটোই বাড়ছে যে। শুনেছি সমমনস্ক মানুষের মধ্যেই নাকি সবচেয়ে ভালো বন্ধুত্ব হয়। ওরা দুজনেই তো একটা বিষাক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আমার বিশ্বাস ওরা যদি সমব্যথী হয়ে একবার পরস্পরের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তাহলেই অর্ধেক উদ্দেশ্য সফল। আর বাকিটার জন্য আমরা সবাই আছি, বিশেষ করে বিভু আর কোয়েল। ওদের বন্ডিং খুব স্ট্রং, আমি নিজের চোখে দেখেছি। দাদা ভাই আর কাবেরীদির সম্পর্কটা ঠিক হয়ে গেলে মনে হয় কোয়েলেরও এই চুপচাপ গুটিয়ে থাকার স্বভাবটা থাকবে না। একটা অসুস্থ পরিবেশ চোখের সামনে দেখেছে বলেই অমন হয়ে গেছে মেয়েটা। এই জিনিস যদি চলতে থাকে তাহলে ওর স্বভাব বদলাবে না। কথা বলতে হবে দুজনের সাথে, শুধুমাত্র ছবিতে নয়, সত্যিকারের একটা পারফেক্ট ফ্যামিলি যাতে গড়ে ওঠে সেই পথেরই সন্ধান করতে হবে আমাকে। রুটিন চেক আপ করে ডাক্তার চলে যেতেই আবার শটান বিছানায় শুয়ে পড়লেন অখিলেশবাবু। কোথা থেকে কি হয়ে গেল? স্টেশনে পা দেবার পরেই বুকে হালকা একটা চিনচিনে ব্যথা অনুভব করেছিলেন, অতটা পাত্তা দেননি। কটা দিন একটু খাওয়া দাওয়ায় অনিয়ম হয়েছে, তার ওপর ট্রেনের মধ্যে থাকাকালীন বেশ কয়েকবার দুধ চা খাওয়া হয়েছে। ভেবেছিলেন গ্যাসের ব্যথা, বাড়ি ফিরেই একটা ট্যাবলেট খেয়ে নেবেন। দূরত্ব তো খুব বেশি নয়, গাড়িতে উঠলে মাত্র আধা ঘন্টা, যদি জ্যামে আটকে না পড়তে হয়। গাড়ির মধ্যে ব্যথাটা ক্রমশ বাড়ছিল। কোনো ক্রমে ভাড়া মিটিয়ে দরজা অবধি পৌঁছে কলিং বেলে হাত রেখেছিলেন। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলেন হাসপাতালের বেডে। মাইল্ড হার্ট অ্যাটাক, কোলেস্টেরল আর ব্লাড প্রেশার দুটোই মাত্রাতিরিক্ত। এখন থেকে সাবধান না হলে বিপদ অনিবার্য। বাড়িতে খুব একটা তেল ঝাল মশলার রান্না হয় না। দুটো ছোট বাচ্চা, তাছাড়া প্রতিমা আর ওনার বয়সের কথা মাথায় রেখেই যে হালকা রান্না হয় তা তিনি বিলক্ষণ বোঝেন। কিন্তু জীব তো তা বোঝে না।
একঘেয়ে খাবার খেতে খেতে মুখে তো চড়া পড়ে যায়। তাই সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে দোকানে গিয়ে এটা সেটা ভালো মন্দ সাটিয়ে আসেন। কিন্তু এবার সে পালাও ঘুচলো। নিজেকে সংযত হতে হবে এখন থেকে। ডাক্তার তো একটু আগেই বলে গেল, এত সুন্দর সুখী পরিবার আপনার, ওনাদের সাথে আরো বেশি সময় কাটাতে চান কি চান না? সুখী পরিবার। একটা দীর্ঘশ্বাস বেরোয় অখিলেশের বুক চিরে। অরুণাংশুর বাবার কথা, ছেলে বৌমা নাতি নাতনি নিয়ে একটা সুখী পরিবারের স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু পায় কি? অরুণ প্রেম করছে জানতে পেরে একটুও খারাপ লাগেনি, বরং খুশি হয়েছিলাম। আজকালকার ছেলে নিজে পছন্দ করবে সেটাই তো স্বাভাবিক। তাছাড়া নিজেরা আগে থেকে দেখাশোনা করে নিলে সম্পর্কটা তো অনেক বেশি সহজ হয়। তার আর প্রতিমার বিয়ে সম্বন্ধ করে তেমন একটা মেলামেশা করার সুযোগ হয়নি। বিয়ের পরে দুজনের মধ্যেই কেমন যেন একটা জড়তা কাজ করতো সব সময়। মিষ্টি মধুর দাম্পত্য কেমন হয় সেটা বুঝে উঠতে বেশ কয়েক মাস লেগে গিয়েছিল। সেখানে অরুণ আগে থেকে সব জেনে বুঝে নিচ্ছে, ভালোই তো। প্রতিমা গাইগুই করছিল বলে আমি তো বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিলাম। এখন বুঝতে পারি সাংসারিক ব্যাপারেও অনেক বেশি অভিজ্ঞ। মেয়ে তো, তাই হয়তো আর একটা মেয়ের মন পড়তে পেরেছিল। ছেলেটার জন্য বড় মায়া লাগে। অনেক বড় আঘাত পেয়েছে বৌমার চলে যাওয়াতে। নতুন বৌমা এসে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ঠিকই, কিন্তু অরুণের মনকে ভালো রাখার দায়িত্ব নিতে পারেনি। বলা ভালো, অরুণই নিতে দেয়নি। সমস্ত অনুভূতিগুলোকে বুকের মধ্যে তালা মেরে রেখে দিয়েছে। এক এক সময় মনে হয় ওটা বাড়ি নয়, একটা রঙ্গমঞ্চ, যেখানে প্রত্যেকে এক একজন কুশীলব। নিখুঁত অভিনয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই, যাতে দর্শক আসনে বসে থাকা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আঙুল তুলে খুঁতগুলোকে বের করতে না পারে। ছেলে বড় হয়েছে, বাবা হয়ে স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কে মাথা গলানো ভালো দেখায় না। না হলে মাঝে মাঝে ইচ্ছে করে অরুণকে গিয়ে বলতে, এবার অন্তত অতীতের খাতাটাকে বন্ধ কর। ও খাতা বন্ধ না হলে যে ভবিষ্যতের খাতা খুলতে পারবি না। অবশ্য বলেও লাভ হবে কি? একতরফা কি কোনো কিছু সম্ভব? অরুণ যদি ভাগ্যক্রমে একটা পা বাড়িয়েও দেয়, নতুন বৌমা আরেক পা বাড়াবে কি? তার অতীত তো সুখকর নয়। বাচ্চা দুটোর মধ্যেই যেটুকু বন্ডিং, অনেক সময় বাচ্চারাও বাবা মায়ের সম্পর্ক জুড়ে দিতে পারে, কিন্তু এক্ষেত্রে সে সম্ভাবনা বড়ই কম। বিফুটার কিছু বোঝার বয়স হয়নি, আর কোয়েল তো সবসময় আড়ষ্ট হয়ে থাকে। একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে তো, সময় লাগবে। প্রয়াগে দেখা হওয়া সাধু বাবা কি যেন বলেছিল, সময় সবসে জ্যাদা পেহলবান হোতা হে বাচ্চা, याद रखना समय से पहले किसी को कुछ भी नहीं मिलता, तेरा समय भी आएगा, समय के ऊपर विश्वास रखना, ভগবান তেরা ভালা করে। হ্যাঁ, এখন ওই সময় নামক বিশ্বাসের ওপর ভর করেই চলতে হবে। হয়তো কোনো একদিন সাধু বাবার মুখের কথা সত্যি হবে। কোনো একদিন অখিলেশও ক্যামেরার সামনে আসল হাসি মুখের পোজ দিয়ে তুলবেন একটা পারফেক্ট ফ্যামিলি পিকচার। সিগন্যাল রেড হতেই হালকা ঝাঁকুনি দিয়ে থেমে গেল গাড়িটা। ফ্যাশন ম্যাগাজিনে এতক্ষণ মগ্ন থাকা সুহানা মুখ তুলতেই আরও একবার ঝাঁকুনি খেলো যেন। কাচের ওপারে নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিনও গাড়িটা ঠিক এমনি করে লিটিল বি স্কুলটার সামনে দাঁড়িয়ে পড়েছিল। তখনই চোখে পড়েছিল অরুকে। গাড়ি পার্ক করছে, সাথে এক মহিলা, কোলে বিভান। বিভান স্কুলে ভর্তি হয়ে গেছে ভাবতেই অবাক লাগছে। পুচকেটা কেমন বড় হয়ে গেল। সুহানার কথা, অরুর স্ত্রীকে দেখলাম সেদিন ভালো করে। দেখতে শুনতে মন্দ না, তবে একেবারেই আটপৌরে। আমার স্টাইল সেন্সের ধারে কাছেও যায় না। বিয়ের খবরটা তো মায়ের মুখেই শুনেছিলাম। অবশ্য শুধু খবরটুকু জানানোর জন্য তো আর মা কথাটা সেদিনকে বলেনি। বলেছিল যাতে ফের এক প্রস্থ আমায় কথা শোনাতে পারে। আমি যে কত বড় ভুল করেছি সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখাতে না পারলে তো মায়ের শান্তি হয় না। 4 বছর কেটে গেল, তাও মায়ের মনের জ্বালা জুড়ালো না। সুযোগ পেলেই কথা শোনায়। অথচ এই অরুই একদিন বলেছিল, সুহানা, তোমাকে ছাড়া আমার জীবনটা মরুভূমি। মরুভূমিতে যে দিব্যি মরুদ্যান গজিয়ে গেছে সেটা আর কারোর চোখে পড়ছে না।
মা এমন ব্যবহার করে যেন সব দোষ আমারই ছিল। অরু যে বিয়ের পর পাল্টে গেল সেটা কারোর চোখে পড়লো না। ও তো বিয়ের আগে থেকেই আমার প্যাশন, আমার অ্যাম্বিশন জানতো। তারপরেও কি করে বলতে পারলো যে মডেলিং ছেড়ে দাও? সবে একটু পরিচিতি পেতে শুরু করেছিলাম আমি। ওই অবস্থায় সব ছেড়ে দেওয়া যায়? আর ছেড়ে দিয়ে কি করতাম? বাচ্চার ন্যাপি পাল্টাতাম? কাঁথা কাপড় ধুতাম? নো ওয়ে। বাচ্চা আমিও চেয়েছিলাম, কিন্তু নিজের কেরিয়ার তৈরি করার পর। এভাবে আনপ্ল্যান্ড বাচ্চা নেবার ইচ্ছা আমার ছিল না। কিন্তু অরু তো কিছুতেই রাজি হলো না অ্যাভয়েড করতে। কি বলল? ও নাকি সবটা সামলে নেবে। আমায় কোনো হ্যাপা পোহাতে হবে না। অথচ ডেলিভারি হতে না হতেই ভুল বদল। বাচ্চার দেখাশোনা কে করবে? কেন? বাচ্চা দেখা কি একা আমার কাজ? তোমার পক্ষে যখন সম্ভব না, তাহলে কি দরকার ছিল বাচ্চাটা রাখার জন্য অত অনুনয় করার? কি ভেবেছিল অরু? বাচ্চার প্রতি আমার মায়া মমতাকে হাতিয়ার করে আমায় চার দেওয়ালের গণ্ডিতে আটকে রাখবে? সেগুড়ে বালি, বুকে পাথর চাপা দিয়ে বেরিয়ে এসেছিলাম আমি। কোর্টে গেলে বিভানের কাস্টাডি পেতে আমার কোনো অসুবিধাই হতো না, কিন্তু কেরিয়ারের স্বার্থে সেটা করিনি। আর করিনি বলেই এই জায়গায় পৌঁছেছি। আজ টিভি চ্যানেলে সুহানা একটা পরিচিত নাম। বিজ্ঞাপনের হোর্ডিংয়ে বড় বড় করে আমার ছবি ছাপে। পাবলিক এসে সেলফি তুলতে চায়। এগুলোই তো চেয়েছিলাম আমি। মিস্টার আগারওয়ালের সাথে কন্ট্রাক্টটা সাইন হয়ে গেলে আরও ফেমাস হয়ে যাব আমি। এসব পেতাম আমি ওই বাড়িতে পড়ে থাকলে। কোনো অপরাধ বোধ নেই আমার, শুধু বিভানের মুখে সেদিন মা ডাকটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল। তোলপাড় শুরু হয়েছিল আমার বুকের ভিতরে। ভুল ভাঙলো যখন বুঝলাম আমাকে না, ওই মহিলাকে ডাকছে। কষ্ট হচ্ছিল কি একটু, নাকি রাগ? অরুর পাশে তো আমার থাকার কথা ছিল, অথচ অরুই আমার পাশে থাকলো না। পিছনের সিটে গা এলিয়ে দিল সুহানা। কাল থেকে ওই দৃশ্যটা বারবার চোখের সামনে ভাসছে। নার্সিংহোমে গিয়েছিল মায়ের চোখের ছানি কাটাতে হবে সেই নিয়ে কথা বলতে। কাজ সেরে ফেরার সময় দেখলো ওদেরকে। ওরা সবাই, অরু, ওর বউ, প্রাক্তন শাশুড়ি। পিয়া বোধ হয় বাচ্চাদের দেখভাল করছিল, তাই ওকে দেখতে পাইনি। একসাথে এতজনকে দেখে কৌতূহলবশত আড়াল থেকে উঁকি মেরে বুঝেছিল শ্বশুরমশাই অ্যাডমিটেড। বাড়ির মধ্যে এই মানুষটাকে সুহানা শ্রদ্ধা করত সবচেয়ে বেশি। শাশুড়ি মাঝে নিমরাজি হয়ে বিয়েতে মত দিয়েছিল, তাও বিলক্ষণ জানত। তবু অসুবিধা ছিল না। অরু পিয়ার শ্বশুর মশাই সাথে মিলে দিব্যি খাপ খাইয়ে নিয়েছিল নতুন সংসারে। কিন্তু যেই বিভুর আসার খবর সবাই জানতে পারলো, তখনই যেন একটু একটু করে চেনা মুখগুলো অচেনা হতে শুরু করলো। অ্যাবর্শনের কথা ভেবেছে শুনে শ্বশুরমশাই তো দুদিন ওর সাথে কথাই বলেনি। শাশুড়ি মা তো যা নয় তাই বলেছিলেন। পিয়া আর অরুই যা একটু ভালো ব্যবহার করেছিল, তাই পরে সিদ্ধান্ত বদলেছিলাম। কিন্তু তারপর ওরাও তো আর পাশে থাকলো না। আচ্ছা, বংশ ধরে কি সব? আমার ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্য থাকতে নেই। নার্সিংহোমে দোনোমনো করছিল সুহানা। ভেতরে ঢুকে একবার শ্বশুর মশাইয়ের স্বাস্থ্যের খোঁজ নেবে কিনা, অন্তত ভদ্রতার খাতিরে। বিরূপ প্রতিক্রিয়ার কথা ভেবে শেষমেশ আর এগোয়নি। কিন্তু ওই দৃশ্যটা মুছে ফেলতে পারিনি। কি সুন্দর হাসি মুখে ওরা একে অপরকে ভরসা জোগাচ্ছিল। ব্রাত্য থেকে গেল কেবল সুহানা। যতবার ওদের ওই সুখী পরিবারের চিত্রটা মনে পড়ছে, ততবারই যেন একটা চিনচিনে অনুভূতি হচ্ছে ভিতরে ভিতরে। কেন? আমিও কি তাহলে মনে মনে এরকম একটা পারফেক্ট ফ্যামিলি চেয়েছিলাম? পরিশেষে লেখিকার কথা। হয়তো পাঠককুলের অনেকেই হতাশ হয়েছেন গল্পের এই রকম সমাপ্তি দেখে। তাদের উদ্দেশ্যে বলি, সব গল্পের পরিণতি মিলনান্তক বা বিয়োগান্তক হওয়া বাধ্যতামূলক নয়। কিছু গল্প এমনও থাকে যা শুরু থেকে শেষ অবধি একইভাবে নিস্তরঙ্গভাবে বয়ে চলে, এই আশা নিয়ে হয়তো ভবিষ্যতে তা কোনো পরিণতি পাবে। পরিবার একটা মালার মতো, আর সম্পর্ক হলো সেই মালাকে গেঁথে রাখার সুতো। সুখী পরিবার আসে সুস্থ সম্পর্ক থেকে, আর সুস্থ সম্পর্ক বজায় রাখতে গেলে লাগে বিশ্বাস, ভালোবাসা আর পারস্পরিক বোঝাপড়া। কিন্তু যে সম্পর্ক এই অনুভূতিগুলো অনুপস্থিত, সেখানে সম্পর্ক টিকে থাকে বিবেক আর কর্তব্যবোধের উপর নির্ভর করে। ঠিক যেমন বিনি সুতোর মালা। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।